আন্তরিক ধন্যবাদ স্টুডেন্ট শাহান মন্ডল মহাশয় 9990 চ্যানেলের ভিডিওটি ক্লিক করার জন্য। স্টুডেন্ট দেখো, আমি তোমাকে ক্লাস 6-এর ভূগোল সাবজেক্টের যে দ্বিতীয় ইউনিট টেস্ট পরীক্ষার প্রশ্নপত্রটি দেখতে পাচ্ছ। দেখো, এই প্রশ্নপত্র আমি সমাধান করে দিচ্ছি, উত্তরগুলো কী এবং প্রশ্নটা পুরো দেখে নাও। তোমাদের পরীক্ষার খুবই প্রস্তুতিটা এগিয়ে থাকবে। অবশ্যই ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দিও। ওকে, তো দেখো এক একটা কী বলছে, সঠিক উত্তর নির্বাচন করতে বলছে। পৃথিবীর অ্যালবেডোর পরিমাণ কত? দেখো, পৃথিবীর অ্যালবেডো কোনো কোনো বইয়ে থাকে 34%, তো এখানে দেখো 35%, এইটাই তোমার রাইট হয়ে যাবে। জলদাপাড়া হলো ভারতের একটি দেখো অভয়ারণ্য, এটাই ঠিক। পৃথিবীতে প্রথম পানের সৃষ্টি হয়েছিল পারফেক্ট জলে। ওকে, আন্টার্কটিকা মহাদেশ পৃথিবীর মানচিত্রে আছে দেখো দক্ষিণ গোলার্ধে, এটাও ঠিক। নবীন পলিমাটির অন্য নাম হলো দেখো খাদার, এটা তোমার হবে খাদার, ভাঙ্গার নয়। ক্লিয়ার? দুইয়ের বলছে দেখো শূন্যস্থান পূরণ করতে বলেছে 5টি। তো বলছে দেখো বায়ুমণ্ডলের সবথেকে নিচের স্তর হলো, বায়ুমণ্ডলের সবথেকে নিচের স্তর হচ্ছে ট্রপোস্ফিয়ার। ওকে, ট্রপোস্ফিয়ার অন্তঃস্থ র, ঠিক আছে, ট্রপোস্ফিয়ার। ওকে, ড্যাশ অঞ্চলের মাটিতে বেশি পরিমাণে জৈব পদার্থ থাকে, এটা হবে দেখো পার্বত্য। ওকে, পার্বত্য অঞ্চলের মাটিতে বেশি পরিমাণে জৈব পদার্থ থাকে। উচ্চ রক্তচাপ কমাতে সাহায্য করে দেখো রেসারপিন, যেটা সর্পগন্ধা ভেষজ উদ্ভিদ থেকে পাওয়া যায়। কোন? সর্পগন্ধা। ওকে, সর্পগন্ধা ভেষজ উদ্ভিদ থেকে। ক্লিয়ার? ডিয়ার বলছে দেখো ভূপৃষ্ঠ থেকে তাপ বায়ুমণ্ডলে বিকিরিত হওয়ার পদ্ধতিকে বলা হয় বিকিরণ। বিকিরণ। ওকে, এরপরে বলছে বৈজ্ঞানিকরা আন্টার্কটিকায় গবেষণার জন্য যান কোন ঋতুতে? তখন আমাদের এদিকে হচ্ছে শীত ঋতু থাকে। ওকে, শীত ঋতু, কিন্তু বাস্তবে সেই সময়ে আন্টার্কটিকায় কিন্তু 6 মাস দিন থাকে, ওই দিকে কিন্তু ওই দিকের সময় অনুসারে গরমকাল, আন্টার্কটিকায় গরমকাল। কিন্তু আন্টার্কটিকা যেন সারা বছরই ঠান্ডা শীত, আমাদের এখানে যেটা প্রচুর শীত থাকে, আন্টার্কটিকায় তার থেকেও বেশি শীত থাকে, শুধু সেদিকে সূর্য থাকে বলে সেদিকে একটু গরমকাল বলে। কিন্তু শীতকালে আরও বেশি, যখন আমাদের এদিকে গরমকাল তখন আন্টার্কটিকায় হয় শীতকাল, মানে প্রচণ্ড ঠান্ডা। আর তাহলে বৈজ্ঞানিকরা যায় আমাদের এদিকের ঋতু অনুসারে শীত ঋতুতে। ক্লিয়ার? 3 নম্বর বলছে দেখো শুদ্ধ বাক্যে হলে সু লিখবে আর অশুদ্ধ বাক্যে হলে অ লিখবে। ক্লিয়ার? তো এখানে বলছে মহাদেশ সঞ্চরণের মূল কারণ কেন্দ্রমণ্ডলে ম্যাগমার পরিচলন স্রোত। দেখো, মহাদেশ সঞ্চরণের মূল কারণই হচ্ছে ম্যাগমার পরিচলন স্রোত, এটা কিন্তু সঠিক, কিন্তু বলেছে কেন্দ্রমণ্ডলে না, এটা হয় গুরুমণ্ডলে, যার কারণে এইটা তোমার হচ্ছে অশুদ্ধ, অ লিখে দেবে। মৌসুমি বায়ুর প্রত্যাবর্তন কাল হলো শরৎকাল, এটা সঠিক, এটা হচ্ছে শুদ্ধ, তালবে সহে হর্ষও লিখে দেবে। কালো তুলো চাষ ভালো হয় কালো মাটিতে, এটাও সঠিক, এটাও তুমি লিখবে শুদ্ধ। গ্রীষ্মকালে আন্টার্কটিকার আকাশে মেরুজ্যোতি দেখা যায়, অর্থাৎ আমাদের এদিকে যখন গ্রীষ্মকাল মানে গরমকাল সূর্য আমাদের এদিকে থাকে, তখন আন্টার্কটিকায় 6 মাস রাত থাকে। ওকে, সেই রাতের বেলা মেরুজ্যোতি দেখা যায়, অর্থাৎ যে তত্ত্বটা দিয়েছে এটা সঠিক, ওই জন্য এটাও হয়ে যাবে সু। এই যে গ্রীষ্মকালটা বলছে এটা আমাদের দিকে গ্রীষ্মকাল, অর্থাৎ আমাদের দিকে তখন উত্তর গোলার্ধে সূর্য থাকে, দক্ষিণ গোলার্ধে তখন 6 মাস রাত থাকে, তখন হয় মেরুজ্যোতি, অর্থাৎ এই তত্ত্বটা শুদ্ধ। ক্লিয়ার? পৃথিবীকে বেষ্টন করে থাকা গ্যাসীয় আবরণকে বায়ুমণ্ডল বলেন না, বায়ুমণ্ডল বলে, এটা হচ্ছে অশুদ্ধ। তাহলে শুদ্ধ অশুদ্ধগুলোও খুব সোজা, আশা করি তুমি পারবে। এরপরে দেখো তোমাকে যে সংক্ষিপ্ত অতি সংক্ষিপ্ত প্রশ্ন দিয়েছে, এটা কি? পৃথিবীর সর্বাধিক বৃষ্টিবহুল স্থানের নাম হচ্ছে দেখো মেঘালয়ের চেরাপুঞ্জি। কী লিখবে? মেঘালয়ের চেরাপুঞ্জি। ওকে, মেঘালয়ের চেরাপুঞ্জিতে পৃথিবীর সর্বাধিক বৃষ্টি হয়। কত তারিখে বিশ্ব অরণ্য দিবস পালন করা হয়? দেখো 21শে মার্চ। ওকে, তাহলে কত তারিখে? 21শে মার্চ। ওকে, এরপর বলছে অ্যাকাসিয়া গাছ কোন অঞ্চলের স্বাভাবিক উদ্ভিদ? এটা কোন অঞ্চলের? দেখো এগুলো দেখা যায় রাজস্থান। ওকে, তারপরে ধরো গুজরাট, ঠিক আছে, এরপরে দেখো তোমার হচ্ছে পাঞ্জাব। ওকে, পাঞ্জাব, তারপরে হরিয়ানা, এই সমস্ত অঞ্চলের স্বাভাবিক হলো অ্যাকাসিয়া গাছ। ক্লিয়ার? ফারেনহাইট স্কেলের জলের ফুটনাঙ্ক কত? এটা তোমার হবে দেখো 148°F। এটা কিভাবে বার করবে? দেখো তোমার এর একটা সূত্র আছে, সূত্র হচ্ছে দেখো 9C/5
ওকে, এদিকে সমান দাও এফ মাইনাস 32, এফ মাইনাস 32 সমান 9c/5, এইটা সূত্র। এটা তোমার বা দিলে দেখো এফ মানে ফ্যারেনহাইট মাইনাস 32 সমান 9 ইন্টু সি মানে সেলসিয়াস। আমরা জানি সেলসিয়াস স্কেলে 100 ডিগ্রি তাপমাত্রায় জলের ফুটনাঙ্ক, তাহলে এখানে দেবে 100/5, 5 দিয়ে 100কে কাটলে 5 × 100, তাহলে কি দাঁড়াচ্ছে দেখো বা এফ সমান এইটা হচ্ছে দেখো 20 আর 9 180, আর এদিকের মাইনাস 32 যদি এদিকে চলে যায় প্লাস 32, অর্থাৎ এটা যোগ হয়ে যাবে, এটা 148 নয়, যোগ হয়ে গেলে দেখো এফ সমান হবে 2, 8 3 11 কত হচ্ছে 8 3 11, 1 হাতে থেকে 1, 1 1 2, অর্থাৎ 212 ডিগ্রি এফ। ঠিক আছে, এটা তোমার হয়ে যাবে 212 ডিগ্রি এফ। ক্লিয়ার? এইটা তুমি উত্তর লিখবে 212 ডিগ্রি এফ। এবারে দেখো ইয়েরটা বলছে মাউন্ট এরেবাস কোন উপসাগরের তীরবর্তী স্থানে অবস্থিত? মাউন্ট এরেবাস হচ্ছে দেখো প্রশান্ত মহাসাগরের রস উপসাগরে, কি প্রশান্ত মহাসাগরের রস উপসাগরে। ক্লিয়ার? পৃথিবীর প্রাচীন বিশাল অখণ্ড স্থলভাগের নাম ছিল দেখো প্যানজিয়া, প্যানজিয়া। ওকে, সোজা। এরপরে দেখো 5 দাগের তোমাকে বাম দিকের সঙ্গে ডান দিকের মিল করতে বলেছে। দেখো সংরক্ষিত অরণ্য হবে কোডারমা, এইটা তোমার এ হয়ে যাবে। কুইনাইন দেখো সিংকোনা গাছ থেকে পাওয়া যায়, এইটা তোমার বি হয়ে যাবে। বন্যপ্রাণী সংরক্ষণ আইন পাস হয় দেখো 1972 সালে, এইটা সি। লাল মাটি এক ধরনের রূপান্তরিত শিলা, এটা হয়ে যাবে ডি। দক্ষিণ মেরুতে প্রথম মানুষ পৌঁছেছিল 1911 সালে, এইটা হয়ে যাচ্ছে ই। গির অরণ্য গুজরাটে দেখা যায়, এইটা হয়ে যাবে এফ। আর চিরতা হচ্ছে দেখো লিভারের রোগ সারাই, এইটা হয়ে যাবে জি। ক্লিয়ার? তাহলে ডান দিকের আর বাঁ দিকের এইভাবে মিলিয়ে দিতে হবে। ক্লিয়ার? এরপরে দেখো 6 নম্বর দাগের যে প্রশ্নটা আছে, প্রথমেই বলছে দেখো লু, লু কি? তো লু এইটা উত্তর লিখবে যে গরমকালে উত্তরপ্রদেশ, বিহার এবং উত্তর ভারতের দিকে, ওকে, গরমকালে বা গ্রীষ্মকালে দিনের বেলায় অত্যধিক উষ্ণ ও শুষ্ক বায়ু বয়ে যায়, ওকে, গরম বায়ু বয়ে যায়, একে বলা হয় লু। খুব সোজা। বিয়েরটা বলছে দৈনন্দিন উষ্ণতার প্রসার বলতে কী বোঝো? বলছে প্রত্যেক দিনের, অর্থাৎ দিনের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রার এই যে কমা বাড়া হয়, সংকোচন হয় এবং প্রসারণ হয়, একবার উষ্ণতার তাপমাত্রা বেড়ে যাচ্ছে, একবার নেমে যাচ্ছে, একেই বলা হয় দৈনন্দিন উষ্ণতার প্রসার। ওকে, সিয়েরটা বলছে দেখো আন্টার্কটিকার জলবায়ুর প্রধান দুটি বৈশিষ্ট্য, এটা খুবই সোজা লিখবে। আন্টার্কটিকায় সারা বছর বরফে ঢাকা থাকে, আর আন্টার্কটিকায় সারা বছর শীতকাল অর্থাৎ ঠান্ডা থাকে। আন্টার্কটিকার জলবায়ু চিরকাল মানে সারা বছর ঠান্ডা, এবং আন্টার্কটিকায় সারা বছর বরফে ঢাকা থাকে। ব্যাস এই দুটো তুমি বৈশিষ্ট্যতা তুলে দিলে। ডিএরটা বলছে দেখো আকাশ মেঘলা থাকলে দিনের বেলা যদি বা রাতের বেলা দেখবে আকাশ মেঘলা থাকলে রাতের আবহাওয়া কেমন থাকে এবং কেন? অর্থাৎ দিনের বেলায় যে সূর্যের তাপ শোষণ করে থাকে ভূপৃষ্ঠ, সেই তাপ বিকৃত করে মহাকাশে ফিরিয়ে যেতে মানে মহাকাশে ফিরিয়ে দিতে পারে না, এই মেঘে আটকে যায় এবং একটি গরম অনুভূতি হয়। ওকে, ভ্যাপসা গরম অনুভূতি হয়। তাহলে কেন হয়? কারণ এই মেঘলা থাকে বলে তাপটা আর মহাকাশে ফিরে যেতে পারে না। ওকে, তাহলে এইটা তুমি খুব সহজে লিখে দিতে পারবে। এরপরে বলছে দেখো মাটির সৃষ্টির উপাদানগুলি কি কি? তো মাটির সৃষ্টির উপাদান হলো দেখো শিলা, জৈব পদার্থ, ভূপ্রকৃতি, সময়, জলবায়ু, এই সমস্ত। ওকে, দেখো তোমার বইয়ের 83 পাতাতে আছে। দেখো এখানে দেখা যাচ্ছে মাটির সৃষ্টি, তো এই যে জলবায়ু, আদি শিলা, জৈব পদার্থ, ভূপ্রকৃতি, সময়, এই তত্ত্বটা তোমাকে তুলে দিতে হবে। এরপরে দেখো এই এপেরটা বলছে পশ্চিমবঙ্গের একটি ম্যানগ্রোভ অরণ্যের নাম কি? তুমি নিশ্চয়ই জানো সুন্দরবন, সুন্দরবন। এরপর বলছে এই অরণ্যে একটি স্বাভাবিক উদ্ভিদের নাম হচ্ছে সুন্দরী। ওকে, সুন্দরী, গরান, শাল, সেগুন, কত লিখতে পারো। আচ্ছা, এবারে বলছে দেখো অভয়ারণ্য কাকে বলে? অভয়ারণ্য বলতে লুপ্তপ্রায় পশুকে, ওকে, লুপ্তপ্রায় পশুদের যে অরণ্যে রেখে সংরক্ষিত করা হয় তাকে বলা হয় অভয়ারণ্য। লুপ্তপ্রায় প্রাণীগুলিকে বাঁচানোর জন্য, পৃথিবীতে টিকিয়ে রাখার জন্য যে অরণ্যে তাদের প্রতিপালন করা হয় সেই অরণ্যকে বলা হয় অভয়ারণ্য। একটি উদাহরণ হচ্ছে জলদাপাড়া, জলদাপাড়া, জলদাপাড়া অভয়ারণ্য। ওকে, জীবমণ্ডল
কিভাবে সৃষ্টি হয়? এর উত্তরটা দেখো তোমার বইয়ের 37 পাতায়। দেখো দেখো এখানে দেখতে পাচ্ছ, এইখান থেকে এইটুখানি লিখবে, জল স্থল বাতাসে ছড়িয়ে থাকা প্রায় 35,000 প্রজাতির উদ্ভিদ এবং 15 লক্ষ প্রজাতির প্রাণী নিয়েই তৈরি হয়েছে পৃথিবীর জীবমণ্ডল। খুব সোজা। এরপরে দেখো 7 নম্বর দাগের যে প্রশ্নগুলি করতে বলেছে, এরটা বলেছে দেখো, ভেষজ উদ্ভিদ কাকে বলে? এটাও খুব সোজা। বলবে যে উদ্ভিদ থেকে ওষুধ তৈরি করা হয় সেই সমস্ত উদ্ভিদকে বলা হয় ভেষজ উদ্ভিদ। ওকে, যেমন কালমেঘ, তুলসী, সর্পগন্ধা, সিংকোনা, ধুতুরা। ওকে, দিয়ে দিতে পারো। এর উপকারিতা কী, অর্থাৎ এই ভেষজ উদ্ভিদের উপকারিতা কী? বলবে ভেষজ উদ্ভিদের উপকারিতা হলো এই উদ্ভিদ থেকে ওষুধ তৈরি করা হয়, আর সেই ওষুধ বিভিন্ন মানুষের বিভিন্ন ধরনের রোগকে নিরাময় করা হয়। কালমেঘ দেখবে পেটের কৃমি সারাতে সাহায্য করে, চিরতা পেটের অর্থাৎ লিভারের উপকারিতা করে। ঠিক আছে, তাহলে এত তোমার তাহলে ভেষজ উদ্ভিদের উপকারিতা বিভিন্ন রোগ নিরাময়ের ক্ষেত্রে সাহায্য করে। ক্লিয়ার? এরপরের বিয়েরটা কী বলছে দেখো, নিম্নে দুটি আবহাওয়া স্টেশনের বার্ষিক সর্বোচ্চ ও সর্বনিম্ন উষ্ণতার তথ্য দেওয়া আছে। এই দুটি স্টেশনের গড় উষ্ণতা ও উষ্ণতার প্রসার নির্ণয় করো এবং কোন স্টেশনটি সমুদ্র উপকূলবর্তী। দেখো সমুদ্র উপকূলবর্তী, দেখো এই যে এ স্টেশনটা, এইটা হচ্ছে সমুদ্র উপকূলবর্তী। তাহলে কোন স্টেশন সমুদ্র উপকূলবর্তী? এ। তার কারণ হচ্ছে এখানে দেখো সর্বোচ্চ উষ্ণতা 28 আর সর্বনিম্ন 22, তাহলে কম বেশি বিশাল হয় না। সমুদ্র উপকূলের তাপমাত্রা কম বেশি হয় না। ক্লিয়ার? তাহলে এই এ স্টেশনটি হচ্ছে সমুদ্রের উপকূলবর্তী। সোজা। এবারে বলছে গড় উষ্ণতা। দেখো এই দুটো যদি তুমি যোগ করো দেখবে 50 পাবে, 50কে 2 দিয়ে ভাগ করলে তুমি পাচ্ছ 25, অর্থাৎ গড় উষ্ণতা 25 ডিগ্রি সি। এটাও দেখো দুটো যদি যোগ করো এটাও তুমি পাচ্ছ 50, এটাও তোমার হয়ে যাবে 25 ডিগ্রি সি। ক্লিয়ার? 32 8 40 10 50, তুমি দেখবে ভাগ করে 25 ডিগ্রি, তাহলে গড় উষ্ণতা পেয়ে গেলে। উষ্ণতার প্রসার দেখো এটা তো অবশ্যই সমান নয়। আর এখানেও দেখো এতটাই কম বেশি হচ্ছে, যেটা তাহলে কি হচ্ছে দেখো উষ্ণতার প্রসার দেখে এদিকে হচ্ছে তোমার কীরকম বাড়ছে, টোটাল ডিফারেন্স দেখো 6 ডিগ্রির ডিফারেন্স হয় 25, অর্থাৎ গড় যদি 25 হয় 3 ডিগ্রি বাড়ছে, আর এদিকে দেখো 3 ডিগ্রি কমছে, মানে কম বেশি হয়, অর্থাৎ খুব বেশি ডিফারেন্স হয় না। সেই জন্য এটা উষ্ণতার প্রসার হয়ে যাবে সমান, ওপরেরটা হয়ে যাবে সমান আর এটা সমান নয়। কারণ যখন কমে অনেকটা কমে যায়, যখন বাড়ে অনেকটা কমে যায়। আর সমুদ্র উপকূলের যে তীরবর্তী অঞ্চলে দেখো 3 ডিগ্রি কমে আর 3 ডিগ্রি বাড়ে, ব্যাস এটুকুই পারে। ক্লিয়ার? এরপরে দেখো সিএরটা বলছে আন্টার্কটিকার ভবিষ্যৎ। এটা দেখো 42 পাতায়। দেখো এখানে দেখতে পাচ্ছ আন্টার্কটিকার ভবিষ্যৎ। তো এই তথ্যটা লিখতে হবে যে এখন যে হারে বিশ্ব উষ্ণায়ন হচ্ছে, ওজোন স্তরের ক্ষয় হচ্ছে, বায়ু দূষণ হচ্ছে, তো কী হচ্ছে বরফ গলে যাচ্ছে, আকাশ মেঘমুক্ত হয়ে যাচ্ছে, ফলে কী হচ্ছে এখানে উষ্ণতা বেড়ে যাচ্ছে, আর বিভিন্ন ধরনের দেখো বরফ গলে যাচ্ছে, আর বিভিন্ন ধরনের যে জীবেরা বসবাস করতো তারা ভারসাম্য নষ্ট হয়ে যাচ্ছে, এই জীবগুলো ক্রমশ ধ্বংস হয়ে আসছে। তাহলে এটাই হচ্ছে এর ভবিষ্যৎ, খুব ভয়ঙ্কর রূপ নিচ্ছে। ওকে, এটা তোমাকে লিখতে হবে। এরপরে দেখো 8 নম্বরটা বলছে, এর দাগের কী বলছে, পৃথিবীর তাপমণ্ডলকে কয় ভাগে ভাগ করা হয়? তুমি নিশ্চয়ই জানো পৃথিবীর তাপমণ্ডলকে 3 ভাগে ভাগ করা হয়। কয় ভাগে? 3 ভাগে ভাগ করা হয়। 1 হচ্ছে উষ্ণমণ্ডল, 2 নাতিশীতোষ্ণমণ্ডল, আর 3 হিমমণ্ডল। চিত্র সহ তোমাকে বিবরণ দিতে বলেছে। তো এটা দেখো তুমি তোমার বইয়ের 52 পাতায়। দেখো এখানে দেখতে পাচ্ছ পৃথিবীর তাপমণ্ডল 3টি ভাগে ভাগ করা হয়। 1 হচ্ছে উষ্ণমণ্ডল, নাতিশীতোষ্ণমণ্ডল, হিমমণ্ডল। এই তথ্যগুলো লিখতে হবে আর এই ছবিটা তোমাকে আঁকতে হবে। ওকে, এরপরে দেখো বিয়ের যে কোশ্চেনটা আছে কি বলছে, কোন কোন বিষয় দ্বারা জলবায়ু নিয়ন্ত্রিত হয়? এই যে কোন এই জায়গায় তুমি লিখবে বায়ুর উষ্ণতা, আর্দ্রতা, বায়ুচাপ, মেঘাচ্ছন্নতা, অধঃক্ষেপণ। এইগুলো হচ্ছে জলবায়ুকে নিয়ন্ত্রণ করে। ক্লিয়ার? এটা দেখো তোমার বইয়ের 49 পাতায় দেখতে পেয়ে যাবে। দেখো এখানে দেখতে পাচ্ছ আবহাওয়া জলবায়ুর উপাদান, এই যে বায়ুর উষ্ণতা, আর্দ্রতা, বায়ুচাপ, মেঘাচ্ছন্নতা, অধঃক্ষেপণ, এইগুলোই নিয়ন্ত্রণ করে। এই তথ্যটা তোমায় লিখতে হবে। এরপরে বলছে ভারতের মৌসুমি জলবায়ুর প্রভাব লেখো। ভারতে যে মৌসুমি জলবায়ুর প্রভাবটা এটা লিখতে হবে। দেখো তোমার বইয়ের 82 পাতায় দেখে নাও। দেখো এখানে দেখতে পাচ্ছ ভারতে মৌসুমি বায়ুর প্রভাব। তো এই তথ্যটা তোমাকে লিখে দিতে হবে। তো আশা করি স্টুডেন্ট এই ভিডিও তোমাদের খুবই উপকারে আসবে। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। ধন্যবাদ।